ॐ काली ॐ काली ॐ क्रीं कलिकाये नमः। ॐ क्रीं कलिकाये नमः। शातो मसद्गमयो तमसो मज्योतिर्गमया मृत्युर्मा अमृता गमाय गमाय। ॐ शान्ति ॐ शान्ति शान्ति। ॐ নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেলে আজ পথ চলা শুরু হলো। এই চ্যানেলের নাম যোগতন্ত্র সাধক। মহারাজ, আমরা তো তাই নাম রেখেছি। হ্যাঁ, তো আমরা পরে এরও বিস্তারিত ব্যাখ্যা দেব যে কেন মহারাজ এই ধরনের একটা নাম দিলেন। দেখুন, নামেরও তো কিছু মিনিং থাকতে হবে, তার ঠিকমতো অর্থ থাকতে হবে, সেটা আমরা পরে আলোচনা করব। আপাতত এটা জানবেন, আমরা এখন যেখানে আছি এটা তারাপীঠ মন্দিরের খুব কাছে মা পাতালেশ্বরী দশমহাবিদ্যা পীঠ এবং আশ্রম, সেটা তৈরি হচ্ছে। এখন রাত্রিবেলা ক্যামেরায় দেখানো যাবে না, কনস্ট্রাকশন পিরিয়ডে আছে। তো আমাদের এখানে অখণ্ড যজ্ঞ সর্বদাই চলছে। আমাদের এখানে যজ্ঞ কুণ্ড আছে, সবাই আছে। সব কিছুই আমরা আস্তে আস্তে আপনাদের সামনে একটু একটু করে উন্মোচন করব। আপনারা ধৈর্য ধরে এটা দেখুন। আমাদের অনুরোধ, মহারাজ, সবাই যেরকম একটা করে রোজই ইউটিউব চ্যানেল নতুন করে জন্ম নেয়, আমাদের চ্যানেলটার মধ্যে কিছু বৈশিষ্ট্য আপনারা পাবেন। যদি মনে করেন অর্থহীন চ্যানেল, আপনারা কমেন্টে লিখবেন আর দেখবেন না, কিন্তু মনে হয় আপনারা সন্তুষ্টই হবেন। তো আজকে আমাদের সামনে রয়েছেন এই এত বড় কর্মকাণ্ডের যিনি ঋত্বিক, যিনি হোতা, তিনি শ্রী শ্রী সুকান্ত মাত্র। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা। আপনাদের সঙ্গে তার পরিচয় করে দিতে পেরে আমিও নিজে খুবই গর্বিত এবং আনন্দিত। আমার নাম শান্তনু বন্দ্যোপাধ্যায়, আমি এই অনুষ্ঠানের একজন সঞ্চালক মাত্র। আপনাদেরই বিভিন্ন রকম প্রশ্ন, আপনাদেরই বিভিন্ন রকমের জিজ্ঞাসা, আপনাদেরই বিভিন্ন রকম কৌতূহল আমার মাধ্যমে মহারাজের মুখ দিয়ে আমরা তার উত্তর পাবো এবং সেই কৌতূহলের নিরসন করব। মহারাজ, সব কিছুরই যেমন হয়, আমাদের যখন প্রথম দর্শকবৃন্দর জন্য আমার অনুরোধ, আপনি একটু আপনার নিজের সম্বন্ধে খুব সংক্ষিপ্ত একটা বিবরণ যদি দেন, তাহলে ওনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, মানে আপনি কি চাইছেন আমার সাধন মার্গের বর্ণনা? সবই না, তো আমরা চাইবো, আমরা তো আপনাকে ছাড়বো না। বলুন, আমরা তো ছাড়বো না, সবই চাইবো। কিন্তু আমরা একসঙ্গে সব কিছু তো, এত বড় কর্মকাণ্ড এত বছর ধরে যা বলে ফেলা সম্ভব নয়। কিন্তু প্রথম উনি এসছেন, উনি যে আমাদের এই চ্যানেলে বক্তব্য রাখবেন বা এই চ্যানেলটা যে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আপনাদের সামনে নিয়ে আসবে, বিভিন্ন ধরনের জিজ্ঞাসার মীমাংসা করবে, তাহলে ওনার সম্বন্ধে আমরা একটু জেনে নিই যে আপনার পূর্বাশ্রম থেকে একটু ছোট করে এই সাধন পথ পর্যন্ত আসাটা একটু ছোট করে বলুন প্রথম। নমস্কার, আমার নাম সুকান্ত, শ্রী শ্রী সুকান্ত মাতৃ মাহাত্ম্য। জন্ম হচ্ছে আমার হাওড়া রামরাজাতলা। আপনাদের যদি মনে হয় মহারাজের কিন্তু উদাত্ত কণ্ঠ আপনারা শুনেছেন, এখন হয়তো উনি আসতে বলছেন। হ্যাঁ, আমার জন্মস্থান হচ্ছে হাওড়া রামরাজাতলা, আর ওখানে আমার জন্ম এবং আমার পড়াশোনা কমপ্লিট করে আমার প্রথম কর্ম ছিল IBM গুরগাঁও। তারপর আমি TCS-এ 7 বছর চাকরি করি। IBM গুরগাঁওতে আমি 3.5 বছর চাকরি করেছি এবং তারপর আমি এই সাধন মার্গে আসার জন্য আমার কর্ম থেকে আমি বিরত নিয়ে আমি সাধনে আসার জন্য আর কি আমি এই পথ চুনেছি, এই পথটাকে আমি নিয়েছি, এই পথে এসছি। এর জন্য আরও কিছু অনেক আছে, শুধু সেটা নয়। আমার যদি সাধন পথ বলেন, এইটা কিন্তু আমাদের বাড়ি থেকে ছোটোবেলা থেকেই ছিল। বাড়িতে এইটা কালচার ছিল। হ্যাঁ, ছিল। কারণ হচ্ছে
আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবা মাকে, হ্যাঁ, আমাদের মায়ের পুজোর প্রতি একটা অবাধ তাদের একটা টান ছিল। মা বলতে আপনি হ্যাঁ, মা কালীর কথা বলছি। আমাদের দেশের থেকে হাওড়া জয়পুরে আমাদের দেশ, তো সেই জয়পুরে আমরা দেখেছি সেখানে থেকে পুজোতে যাওয়া, অ্যাটেন্ড করা এবং বাড়িতে নিত্য পুজো তারা যেরকমভাবে করে আসেন। এবং পরবর্তীকালে আমি যখন ক্লাস 8 স্ট্যান্ডার্ডে পড়ি, কতই বা ছোট, তখন আমাকে আমার এক দাদুর কাছে নিয়ে যাওয়া হন। তার নাম শঙ্কর দাদু বলে বলা হয়, শঙ্কর দা বলতেন মা, ঠিক আছে। এবং সেখানে নিয়ে যাওয়া হয়, সেইখান থেকে আমার এই আধ্যাত্মিক লাইনের সূত্রপাত হয়। এবং পড়াশোনার সাথে সাথেও কিন্তু আমার আধ্যাত্মিক জগৎ চলে। আমি হাওড়া বাঁকড়ায় একটা শ্মশান আছে, সেখানে টানা আমি 16 বছর 20 বছরের 16 থেকে 20 বছর হবে, আমি এক্স্যাক্ট এই টাইম বলতে পারছি না, আনুমানিক টাইম, কারণ আমি ক্লাস 8-9 থেকে আমি সেই শ্মশানে গেছি, ঠিক আছে। তো সেই শ্মশানে আমার বাবার হাত ধরেই যাওয়া, বাবাই আমাকে সব শেখান। তো বাবা বলে, উনি বসেননি, উনি কিন্তু আমার ওই দাদু, যিনি গুরু দাদু ছিলেন, ওনার সাজেশন নিয়ে উনি বলতেন যে ওই শ্মশানের চিতায় বসতে এবং এই কর্মকাণ্ডের মধ্যে মানে আমার সাধন ভজন সবই লুকিয়ে আছে। আমরা নিশ্চয়ই মহারাজের কাছ থেকে, এটা তো একটা দীর্ঘমেয়াদী জার্নি বলা চলে, হ্যাঁ, মানে একটা সফর, একটা পথ চলা, এত দীর্ঘমেয়াদে অনেক অভিজ্ঞতা, অনেক ঘটনা, অনেক কিছুই তার জীবনে ঘটেছে, যেগুলো ক্যামেরার সামনে বলা সম্ভব। কারণ আপনারা জানেন যে সত্যিকারের যিনি তান্ত্রিক সাধু, তাদের কিছু কিছু এমন অভিজ্ঞতা থাকে যেটা জনসমক্ষে প্রকাশ করার মতো নয়। কিন্তু তাছাড়া যেগুলো সাধারণভাবে আমাদের জানা দরকার বা আমরা জানলে উপকৃতও হব, সেগুলো মহারাজ আপনার কাছ থেকে আস্তে আস্তে আমরা জেনে নেব। অবশ্যই। তাহলে আমার প্রথম এই যে জার্নির আপনি বললেন শুরু, আপনার মনের মধ্যে নিজস্ব, আপনার এই শঙ্কর দাদুর কাছে যাওয়ার আগে নিজের মনের মধ্যে কোনো ধরনের কোনো ঘটনা কি ঘটেছিল, কিছু কি হয়েছিল আপনার, যে আপনি আকৃষ্ট হয়েছিলেন ওই অত অল্প বয়সে? না, আমি নিছক দুষ্টু এবং দুরন্ত ছিলাম, মানে সাধারণ একটা বালক যেরকম যেমন আছে সেরকমই ছিলাম। খেলাধুলার মধ্যে ব্যস্ত ছিলাম এবং পড়াশোনাও খুব ডিলে, মানে পড়াশোনা করতাম না, সারাদিন খেলে বেড়াতাম। ওই কারণে মা বাধ্য হয়ে ওই দাদুর কাছে নিয়ে যায়, যাতে উনি মাকে ডেকে কিছু দেন বা কিছু করেন। তো ওখানে একটা অনেক গল্প আছে, ওটা নাহলে একদিন একটা ছোট করে বলুন, একটা বলুন, মানে যেখান থেকে আপনার উনি জীবনের মোড় ঘুরে যায়। কিছুদিন দেখার পরে আমাকে বলে যে তুই আয় আমার কাছে বসে আমি দেখেছি উনি মানে মায়ের, ওনার কাছে একটা পিতলের মা কালীর মূর্তি ছিল। তো উনি কিন্তু আয়না দর্পণ, নখ দর্পণ ইত্যাদির মাধ্যমে কিন্তু মানুষের অনেক কিছু বলা বা মানুষের প্রশ্নের জিজ্ঞাসার সমাধান করতেন। কিন্তু আমাকে মানে সেই সময় বসিয়ে, মানে কুলকুণ্ডলিনী থেকে উনি একদম মাথা পর্যন্ত সহসার চক্র, তখন তো কিছুই বুঝতে পারিনি, এইটুখানি মনে আছে যে ওখান থেকে হাতে, মানে এটা তো একবার হয়নি, বারবার উনি এই প্রসেসটা করেছেন। তো করলে দেখতাম যে আমি আমার সেন্সে থাকতাম না, ঠিক আছে। তো তারপরে উনি ফুঁ দিতেন, কিছু বলতেন আর ফুঁ দিতেন, তারপর কিন্তু আমি আমার আর এতে থাকতাম না। তারপর দেখতাম যে কত লোক রয়েছে, উঠে যেতাম, কেউ দূর থেকে প্রণাম করছে, হ্যাঁ, এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এবং পরবর্তীকালে আমাকে বলতো তুই শনি মঙ্গলবার আসার চেষ্টা করবি, হ্যাঁ, মাকে দিয়ে খবর পাঠাতো যে ডেকেছে, তখন আমি চলে যেতাম। আমি যেতাম মিষ্টি খাওয়ার জন্য, তখন ছোট তো, মিষ্টি ফল, হ্যাঁ, যে ফল দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, তখন একটা মনের কি একটা ভাবি অন্য ধরনের, যে মিষ্টি খাবো। কিন্তু ধীরে ধীরে উনি আমার মধ্যে
সেই আধ্যাত্মিক চেতনাটার প্রবেশ করিয়েছিল, আজকে সেটা এসে অনুভব করতে পারি। ঠিক তাই, ওই বয়সে ওটা অনুভব করা সম্ভব না। কিন্তু সেই সময় আমার মধ্যে কিছুই ছিল, আমাকে বলতো যে তুই বসে থাকবি অন্ধকার ঘরে বসে, হ্যাঁ, একটা আলো জ্বালিয়ে, ছোট্ট আলো জ্বালিয়ে, না হলে ঘরে প্রদীপ জ্বালিয়ে শুধু মা মা করে যাবি। আমি তাই করতাম। মা বলতো এই করে বলছে বস। মানে কোনো রিচুয়ালস না, কোনো রকমের সাধন ভজন প্রক্রিয়া নয়, শুধু এটাই একটা সাধন ভজন প্রক্রিয়া। না, আমরা যেটা সাধারণভাবে জানি সেই জন্যই দেখছি দর্শক মন্ডলী বুঝতে পারছেন যে কত সাধারণ সহজ, যে ঘরের আলোটা নিভিয়ে দিয়ে শুধু মনটাকে কেন্দ্রীভূত করা। এইটাকে, এই পদ্ধতিটাকে আজকের ডেটে আমি বুঝতে পেরেছি, বা অনেক আগে আমরা বুঝতে পেরেছি, এটাকে ট্রাটাক পদ্ধতি বলা হতো। আচ্ছা, ঠিক আছে। তো ওই পদ্ধতিতে উনি চাইতেন যাতে আমার মনটা আরও বেশি সংযোগ হয়, কারণ আমি তো তখন ছটপটে। ঠিক আছে। তো এইভাবে আস্তে 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 কিন্তু উনি গভীরতা, পরবর্তীকালে উনি বলেন যে তোমার বাড়িতে, এবং এখানে একটা গল্প আছে যেটা আমার জীবনে হয়েছে। আমার কিন্তু দীক্ষা যে পদ্ধতিটা, সেটা কিন্তু সাধারণ মানুষের মতো হয়নি। আমার যে দীক্ষা পদ্ধতিটা, সেটা কিন্তু সাধারণ মানুষের মতো হয়নি। এই পদ্ধতিটা হয়েছে একমাত্র, এর কিন্তু একটা বৈচিত্র্যময় রয়েছে। হ্যাঁ, তো একদিন উনি বলেন যে বাবা তুমি তো এবার তোমাকে শ্মশান যেতে হবে। আমি শ্মশান, আমি তো শুনেই ভয়। বাবা, আমার বাবাকে ডাকিয়েছে, আমার বাবা গেছে। তো বলছে ছেলেকে একটু শ্মশানে নিয়ে যেও। বলছে যে নিশ্চয়ই যাব, কিন্তু কি করতে হবে তো বলে দিতে হবে, আমিও তো জানি না। বাবা বলছে ওর তো আগে দীক্ষার দরকার। ঠিক আছে, এটা আমি জেনে জানাবো, তুই পরে আয়, বলে দে। তো পরে মায়ের সাথে যাওয়াতে বলল যে তোর দীক্ষা হবে, হ্যাঁ, একটা ঘরে তুই মা ওকে নিয়ে শুবি আলাদা করে। যেহেতু আমাদের তখন ঘর বলতে সেরকম আলাদা ছিল না, তাই আমরা মানে বারান্দা টাইপে আমরা দুজনে, মা আর আমি দুজনে শুয়েছিলাম। তো সেখানেই আমাদের হয়। এইটাকে আমি পুরোটা এভাবে বলতে চাচ্ছি না। তো কিন্তু সেখানেই স্বপ্নে দীক্ষা হয়। আমরা ধরে নিতে পারি কোনো একটা অলৌকিক অনুভূতি, একদম অলৌকিক অনুভূতি হয়, এবং আমার স্বপ্নে দীক্ষা হয়। সেই দীক্ষা নিয়েই কিন্তু আমি শ্মশান সাধনা করি, এত কিছু করে আসি, এবং আমি পরবর্তীকালে ঈশ্বরের আদেশে, মায়ের আদেশে, হ্যাঁ, বা আমার সচেতন মনের আদেশে, হ্যাঁ, আমি মানবীয় দিক গুরুর প্রয়োজন পড়ে, তখন তাই জন্য আমি আবার মানবীয় গুরু দীক্ষা নেওয়া হয়। এবং পরবর্তীকালে, এবং আমার প্রথম গুরু শ্রী শ্রী সম্ভানন্দ তীর্থনাথ মহাশয় আমাকে দীক্ষিত করেন, এবং তন্ত্রমার্গে আরও এগিয়ে নিয়ে চলেন উনি। তারপর আমি যে গুরু যোগী, এই ঋষি যোগ প্রাপ্ত গুরু পাই, শ্রী অচিন্ত বাবা, উনি আজকের যুগে যোগসিদ্ধ গুরু। ওনার পদা দর্শনে, ওনার মানে দর্শন মার্গে আমি এগিয়ে মায়াং পর্যন্ত, জাদু মায়াংয়ের, আপনার কামাখ্যা মায়াংয়ের নাম শুনে থাকবেন, সেখানে পর্যন্ত সাধনা করে, তারাপীঠে তো সাধনা করেইছি, হ্যাঁ, কিন্তু সেখানে পর্যন্ত সাধনা করে আজকে আমরা সেটা নিয়ে একবার বিস্তারিত কোনো এপিসোডে আলোচনা করব। আচ্ছা, যে কোথায় কোথায় আপনি এরকম সাধনা করেছেন। কিন্তু আমার মনে হয়েছে, আপনাদেরও মনে হবে, আশা করি এটা প্রশ্ন আসতেই পারে, যে একটি অল্প বয়সী কিশোর, তার অলৌকিক অনুভূতি হলো, যা খুশি হলো, তিনি আধ্যাত্ম পথে এলেনই হলেন। কিন্তু তারপরে দেখা যাচ্ছে, মহারাজ প্রথমেই বলেছেন, আমি আরেকবার আপনাদের মনে করিয়ে দিই, যে উনি তথ্য প্রযুক্তির একজন প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ারের। তো সেখানে আপনি গেলেন IBM এর মতো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তারপরে আমি শুনেছি যে আপনি কলকাতাতে TCS-এ ছিলেন, সেটাও একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, পৃথিবী বিখ্যাত ভারতীয় কোম্পানি। তো আমরা আজকের যুগে দেখতে পাচ্ছি, বা আজকের বলে না, তথ্য প্রযুক্তির জগৎ থেকে একটা বিপ্লব এসছে, তখন তো আমরা দেখছি এই তথ্য প্রযুক্তির জগতে যারা যান, তাদের মেধা, তাদের দক্ষতা, তাদের বুদ্ধিমত্তা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু সেখানে আমরা জানি যে জাগতিক সুখভোগ এর প্রচুর অর্থ, সম্মান ইত্যাদি পাওয়া যায়, এবং আমরা দেখিও তাই যে তথ্য প্রযুক্তি সেক্টরের যদি কোনো
ইঞ্জিনিয়ার থাকেন, তার বাবাও খুব গর্বের সঙ্গে বলেন যে আমার ছেলে এতে চাকরি করে, এত টাকা বেতন পায়, এত দামি গাড়ি চাপে। মানে আমি বলতে চাইছি যে আপনার কথার মাঝখানে একটা ছিল যে একটা সময়ে যখন আপনি ওই অলৌকিক অনুভূতি হয় তখন আপনাকে বারান্দায় শুতে হয়েছিল। কিছু মনে করেন না মহারাজ, তাতে আমরা বোঝা যায় যে অর্থনৈতিকভাবে আপনাদের ইয়েটা খুব উঁচু পর্যায়ের ছিল না। ঠিক সেইখানে যদি একটা মানুষ ওই রকম জায়গায় যায়, আমি সাধারণভাবে ভাবছি মহারাজ, তাহলে তার মনের মধ্যে তো ওই জগৎটাই আকর্ষণ করবে তাকে। আপনি কি এমন ইয়ে করলেন যে আপনি ওই তথ্য প্রযুক্তি জগতের গ্ল্যামারাস অর্থনৈতিক সিকিউরিটি এসব ছেড়ে দিয়ে আবার এই একেবারে পুরোপুরি তন্ত্র জীবনে এলেন? এর পেছনে যদি কারণটা বলেন। প্রথমে বলি যে আমি খুব সৌভাগ্য যে IBM এবং তারপর TCS-এর মতো কোম্পানিতে আমি কর্মরত সুযোগ পেয়েছিলাম। কারণ যেখানে ওদের কোম্পানির কোনো দোষ ছিল না, অর্গানাইজেশনের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার চেতন মনের। যখনই আমি বসে নিজেকে, ওই ছোটোবেলা থেকে ধরিয়ে দিয়েছিল না অন্ধকার ঘরে বসে নিজেকে জিজ্ঞাসা করা প্রশ্ন, যখনই প্রশ্ন করি নিজেকে আমার কাজটা কি, তখন কিন্তু ওই কাজটার উত্তর আসে না, যার ফলে সেই মন, সেই চেতন মন আর ওখানে বসে না। TCS-এর মতো কোম্পানিতে ছাড়াটা সেরকম নয়, ডিসিশান নয়, ডিসিশান হয়েছে আমার চেতন মনের। কোম্পানি রিটেনশন থাকে পলিসি, তারা ফোন করেছে, কোম্পানি ফোন করেছে, ফোন করে চেষ্টা করেছে যাতে আমি আবার পুনরায় জয়েন করি। হ্যাঁ, কিন্তু আমার চেতন মন ওই কর্ম থেকে বিরত চেয়েছে। তবে আমি বলবো সবাইকে যে আমার মতো এইভাবে আসতে হবে, এই জন্য আমি বলছি না আজকে প্রোগ্রামে এসে আমার এই কথা শুনে যে সবাইকে আমার মতো আসতে হবে হবে, সেটা নয়। আমরা যেখানে ছিলাম, আমরা যে নিয়ে আলোচনাটা আমাদের চলছিল, যেটা মহারাজ খুব সুন্দর একটা কথা বললেন যে উনি যে পথে এসছেন, যে সাকসেস স্টোরি, যে সাকসেস পেয়েও উনি ছেড়ে চলে এসছেন, এটা সবারই জন্য নয় পথ। আপনি আপনার মতো যেখানে যে কর্মে রত থাকুন, আপনি আপনার মতো করে ঈশ্বর সাধনা বলুন বা ব্রহ্ম সাধনা বলুন বা আধ্যাত্মিক চিন্তা বলুন, সেগুলো করতেই পারেন, সে নিয়ে কোনো সমস্যা নেই। এই বিষয়ে একটু খুলে বলে দিই অল্প। দেখুন, জ্ঞান চেতনা আপনার কাছেই আছে। যেমন ধরুন আপনি আপনার কর্ম নিয়ে এসছেন বা আপনার কর্ম করে সেটাকে অর্জন করছেন, করে আপনি সেই পরম ব্রহ্মের সাথে যুক্ত হচ্ছেন, সেই জ্ঞান ব্রহ্মের সাথে যুক্ত হচ্ছেন। তাহলে আপনার কর্ম আপনার, আপনার পারধ্য আপনার, তা আপনি সেই কর্মে যুক্ত হয়ে এগোচ্ছেন। এই নয় যে কেউ একজন বা আমি বা অন্য কেউ একজন সেই পথেই সেই সাকসেস আসবে। কোনো গ্লাসে হয়তো জল খালি আছে, তাকে খালি করে আবার নতুন করে জল ভরতে হয়েছে। কোনো গ্লাস হয়তো হাফ ভর্তি আছে, শুধু বাকিটা জল দিলেই গ্লাসটা ভর্তি হয়ে যাবে। তার মানে সবাইকে যে একইভাবে চলতে হবে এটা নয়, তার চেতনাকে বুঝতে হবে, স্বজ্ঞানে আসতে হবে, সচেতনায় স্বজ্ঞান ব্রহ্মে প্রবেশ করতে হবে। তখনই কিন্তু সে তার কোথায় সে রয়েছে সে নিজের চেতনাকে বুঝতে পারবে। কিন্তু এখানের মধ্যে অহংকারকে অ্যাড করলে চলবে না। কেউ হয়তো চেতনার মধ্যে বসেই নেই, কিন্তু তার মধ্যে অহংবোধ এসে গেছে, সেই অহংবোধকে ত্যাগ করলেই কিন্তু জ্ঞান ব্রহ্মে জয় হবে। খুবই সুন্দর কথা। এবার আমরা খুব দীর্ঘায়িত না করে আপনাদেরকে এই প্রথম আমাদের যে আজকের এপিসোড, সেটাকে দীর্ঘায়িত না করে শুধু একটাই কথা মহারাজকে সংক্ষেপে বলতে অনুরোধ করব, তারপরে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করতে বাধ্য হব। আবার আসবো আপনাদের সামনে। মহারাজ ছোট করে একটু যদি বলেন যে এই আমাদের পাতালেশ্বরী আশ্রম আর এই যোগতন্ত্র চ্যানেলের উদ্দেশ্যটা
একটু সংক্ষেপে যদি বলেন। প্রথমে বলি, আশ্রমের ব্যাপারটা তো একটা বড় লেন্দি প্রসেস। তো আমাদের এখানে শুরু হয়েছিল লকডাউনের আগে থেকেই, কিন্তু লকডাউনের পর থেকে জমি কেনা, আজকে এই জায়গায় একটা বিশাল একটা এর গল্প রয়েছে, এর একটা অনেক কি রয়েছে। আপনারা এই অল্প সময়ের ছবি মধ্যে আমি পেছনে দিয়ে দেবো, যে আমরা কি একটা রূপরেখা কি করতে চলেছি, কত বড় দায়িত্ব মহারাজ নিজের কাঁধে নিয়েছেন। না, এটা এটা সেটা এটা এটা আমি হচ্ছে দেবো। সে করাচ্ছে, আমরা কেউ নয়। আপনিও দায়িত্ব নিয়েছেন, সবাই এক একটা করে দায়িত্ব। একটা যে ইঁট গাঁটছে তারও একটা দায়িত্ব আছে। কোনো দায়িত্বটা শুধু একার কাঁধে নয়। হ্যাঁ, শুধু সঞ্চালক হিসাবে, এই যে উনি সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন, তাহলে সঞ্চালক, তাহলে আমাকে এখানে সে দাঁড় করিয়ে রেখেছে, মা দাঁড় করিয়ে রেখেছে সঞ্চালন করা বা নিয়ে যাওয়া, এইটুখানিটাই। আর যদি বলি আমাদের এই চ্যানেলের নামকরণটা নিয়ে একটু অল্প কথায় বলে দেব, যে যোগ তন্ত্র সাধক, যোগ কথাটা উচ্চারণ হচ্ছে যোগ তন্ত্র সাধক। আমরা বাংলায় যোগ বলছি, যোগ তন্ত্র সাধক। যোগ তন্ত্র সাধকের, যোগ কথার অর্থ হচ্ছে যুক্ত, মানে সেই যুক্ত সত্তা। তন্ত্র হচ্ছে তাং ধাতু থেকে এসছে, এর কথা হচ্ছে তন আর মন। সেই তন মন যখন পরম ব্রহ্ম জ্ঞানের সাথে বা পরম ব্রহ্মের সাথে যুক্ত হয়, তখনই সে কিন্তু সাধক হয়। এটাকে আরো গভীরের কিন্তু ব্যাখ্যা আছে। তাই এইটাই যোগ তন্ত্র সাধক এই চ্যানেলের নাম দেয়া হয়েছে। আপনারা যে সাধন পথে কর্ম করছেন, যে যোগ পথে কর্ম করছেন, সাধনা করছেন। এবার এখানে একটা ছোট কথা বলি, এই তন্ত্র সম্বন্ধে লোকের একটা সমাজে ভয় ধরানো আছে। তন্ত্র মানে ওই মাথা টাথা মদ মাংস, এটা নয়। তন্ত্র আরো গভীর, যদি আরো গভীরতর কিছু হয় সেটাই তন্ত্র। গভীর মানে যেখানে চেতনময় দিককেই খোঁজা হয়, সেটাই তন্ত্র। কিন্তু এই মদ মাংস এইগুলো মানুষকে বিভ্রান্ত করে সমাজে চেতনময় জগৎ থেকে দূরে সরিয়ে আনা হয়েছে। যেখানে তাড়াতাড়ি আপনি যে রাস্তায় গেলে দেখবেন, একটা রাস্তা থাকে, দেখবেন শর্টকাট রাস্তা, যেগুলোতে দেখবেন খুব তাড়াতাড়ি আপনি যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে, সেই জায়গাটাকে না ঠিক মতো করে দেয়া থাকে, মানে সেই জায়গাটা একটা আপনার করা থাকে, মানে ওই হয় না, আপনি একটা গলি ঢুকতে আর একটা গলি ঢুকে গোলক ধাঁধা করে রাখা থাকে, ঠিক আছে? ওই গোলক ধাঁধা এই তন্ত্রে করে রাখা আছে, গোলক ধাঁধা এই তন্ত্র কথাটার মধ্যে। এই এটা হচ্ছে ওই এর মানুষেরই সৃষ্টি। এই কথাটাকে একটা গোলক ধাঁধা করে রেখে দিয়েছে, সামনে একটা ভয় দেখিয়ে দেখিয়ে রেখেছে। না, তন্ত্র আমরা যাই করছি তাই তন্ত্র। আজকে কথা বলছি, তন মন দিয়ে কথা বলছি, এটাই তন্ত্র। এই যোগ সত্তাটাই তন্ত্র, তা তন্ত্রের বাইরে কেউ নেই। তাই আজকে বলি যে এই যোগ তন্ত্র সাধক যে চ্যানেলটা নামকরণ, হ্যাঁ, এই তাৎপর্যপূর্ণ। আর চেষ্টা করব আপনারা যে সাধন পথে এগোচ্ছেন, হ্যাঁ, যোগ পথে যারা এগোচ্ছেন, তারা, আমরা সর্বজ্ঞ নয়, আমরা সবাই সাধন পথের পথিক মাত্র। খুব বড় কথা, খুবই বড় কথা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কি, এই পরম ব্রহ্ম জ্ঞানের আমরা কি? আমরা তো এই ব্রহ্মের একটা বট গাছের ঝুড়ি ধরে ঝুলছি। আমরা কেউ বট গাছ নয়, আমরা কেউ বট গাছ নয়, আমরা সবাই একটা ঝুড়িকে ধরে ঝুলছি। সেই আমরা কিন্তু এগোতে চাইছি চেতনময় জগতে, যে যার কর্মের মাধ্যমে এগোচ্ছে। এই যোগতন্ত্র সাধক চ্যানেলের উদ্দেশ্য এটাই। আমরা চেষ্টা করব, আপনাদের যদি কোনো সাধন পথে কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব সময় সুযোগ করে সেই ব্যাপারে ভিডিও করা, এবং সেই ব্যাপারে যদি হয় আপনার সাথে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো
আজকের মতো আমরা এখানে। তাহলে এখানেই এই অনুষ্ঠান সমাপ্ত করতে বাধ্য হচ্ছি। হয়তো ভিডিওটা একটু দীর্ঘ মেয়াদি হলো, কিন্তু আমাদের বিষয়ই এমন মহারাজ যে এটা হয়তো আরও পরে বিস্তারিতভাবে বিভিন্ন আলাদা আলাদা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো। মহারাজ যখন রয়েছেন, আপনারা নিজেদের মতো নিজেদের কর্ম করুন, নিজেদের জগতে যেভাবে আছেন চেষ্টা করবেন একটু নিজের মনটাকে, মহারাজ এটাই আমরা সবার কাছে চাইবো, নিজের মনটাকে ভাববেন যে এই শুধু খাওয়া ভোগ বিলাস এর বাইরে কোথাও একটা কিছু আছে। সেই টানটা যখনই আপনি অনুভব করবেন, আপনি প্রথমেই সেখানে পৌঁছে যাবেন, ভাবার দরকার নেই, কিন্তু আপনি মনের মধ্যে দেখবেন এই টানটা আসবেই। বেশিরভাগ ক্ষেত্রেই আসে জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যু ভয় থেকে, সেটা না করে অল্প বয়স থেকে ভাববেন যে এর বাইরে একটা অতীন্দ্রিয় জগৎ আছে, এসবগুলো কিছুই নয়। মহারাজের কাছ থেকে আমরা এই বিষয়ে আরও পরে অনেক কিছু জানতে পারবো। আর এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের শুধু এইরকম নয়, দেখবেন আস্তে আস্তে আরও বিভিন্ন ধরনের সাংসারিক জীবনেও আপনাদের যে সমস্যা, সেই প্রশ্নের উত্তরও মহারাজের কাছে পাবেন, আমরা আশা করি। চেষ্টা করব আমরা। আজকের মতো জয় গুরু, জয় গুরু, জয় মা, জয়।